ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরক্কোর মারাকেশে যাওয়ার পথে বিমানবন্দরের স্ক্যানিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হ্যান্ডব্যাগে যে অস্ত্রের ম্যাগাজিনটি পাওয়া গিয়েছিল সে সম্পর্কে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সেখানে বলেছেন যে এটি ভুলবশত তার হাত ব্যাগে থেকে গিয়েছিল। তার একটি অস্ত্র রয়েছে লাইসেন্স সহ। সেই অস্ত্রটি তিনি তার ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তার জন্য নিয়েছেন। সেই অস্ত্রটি আরেকটি ম্যাগাজিন সহ তিনি বাসায় রেখে এলেও অসাবধানতাবশত কিংবা ভুলবশত তাড়াহুড়া করতে গিয়ে সেই একটি ম্যাগাজিন কিন্তু তার হ্যান্ডব্যাগের থেকে গিয়েছিল বলে তিনি সেই স্ট্যাটাসে উল্লেখ করেছেন। এর আগে নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে রোববার ভোরে তিনি যখন বিমানবন্দর থেকে মরক্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, মরক্কোর মারাকেশে ওয়াইসির যুব সংক্রান্ত একটি ফোরামে একটি সম্মেলনে যোগ দিতে, তখন তার যে স্ক্যানিং করা হয় তার হ্যান্ডব্যাগটি, সেখানে কিন্তু একটি ম্যাগাজিন পাওয়া যায় অস্ত্রের। পরে তাকে যখন ব্যাগটি দেয়া হয় তখন তিনি ব্যাগটি খুলে ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসার যিনি আছেন তাকে হস্তান্তর করেন এবং তারপর তিনি কিন্তু মরক্কোর উদ্দেশ্যে রওনা দেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন এই ঘটনা নিয়ে যখন সারা বাংলাদেশে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে তার বেশ সময় পরে। তিনি বলেছেন যে তিনি টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলেন, যে কারণে তার পক্ষে সম্ভব ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইন্টারনেটে সংযুক্ত হওয়া। পরে তিনি যখন বিমানবন্দরে পৌঁছে ইন্টারনেট সংযোগটি তার মুঠোফোনে নেন, তখন তিনি দেখতে পারেন যে এ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তারপর কিন্তু ফেসবুকে তিনি তার সেই ঘটনার ব্যাখ্যা দেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। তিনি লেখেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর 6টা 50 ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। এই সংক্রান্ত যে সমস্ত সংবাদ গণমাধ্যমে এসেছিল সেই সমস্ত সংবাদগুলো আসিফ মাহমুদ চাপ দিয়ে সেই সংবাদগুলো বন্ধ করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেটির পক্ষেও কিন্তু তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটে গেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথা নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। বিমানবন্দর সূত্রে যেটি জানা গেছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টার্কিশ এয়ারলাইন্সের TK713 নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোর উদ্দেশ্যে যান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান যে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় উপদেষ্টার সঙ্গে থাকা ছোট ব্যাগে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি জানান এটি ভুলবশত ব্যাগে এসেছে, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। দর্শক, এই ঘটনার পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাখ্যাটি দিয়েছেন, কিন্তু যে প্রশ্নটি এখন বেশি জোর দিয়ে আসছে সেটি হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা। তিনি তার যে হাত ব্যাগটি ক্যারি করছেন সেই হাত ব্যাগে কী রয়েছে না রয়েছে এটি সম্পর্কে তার সচেতনতা অবশ্যই জরুরি ছিল, কারণ তিনি তো সাধারণ কোনো মানুষ নন। এখন শপথ নেওয়ার কারণে কিন্তু তিনি মন্ত্রী পদমর্যাদার একজন মানুষ হিসেবে সব জায়গায় প্রোটোকল পাচ্ছেন, এমনকি সেভাবে চলাফেরা করছেন। তাহলে কি করে ভুলবশত এই ম্যাগাজিনটি তার ব্যাগে চলে আসলো? আরেকটি বিষয় যেটি অনেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন মন্ত্রী রয়েছেন, তার গানম্যান রয়েছে, কিন্তু কিছুটা সময়ের জন্য যখন তিনি একা থাকেন তখনকার জন্য তিনি এই অস্ত্রটি নিয়েছেন বলে তিনি দাবি করেছেন। কিন্তু একটি অস্ত্রের লাইসেন্স করতে গেলে সাধারণ একজন মানুষ হিসেবে অনেক ধরনের কিন্তু শর্তের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে ট্যাক্স পে থেকে শুরু করে
তার সামাজিক স্ট্যাটাস থেকে শুরু করে অনেক কিছু বিবেচনা নেওয়া হয়। সেক্ষেত্রে তিনি যখন মন্ত্রী থাকবেন না, তখন তিনি এই অস্ত্রটি কিভাবে ক্যারি করবেন? এখন তিনি মন্ত্রী আছেন বিধায় তার নিরাপত্তার স্বার্থে সেই অস্ত্রটি তাকে দেয়া হয়েছে, কিন্তু তিনি যখন মন্ত্রী থাকবেন না, তখন তিনি কি রাতারাতি বড় ব্যবসায়ী হয়ে উঠবেন, কিংবা এমন কোনো ব্যক্তিত্ব হয়ে উঠবেন যে বা নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারবেন যে তার একটি অস্ত্রের প্রয়োজন থাকবে সে সময়? তাছাড়া একজন রাজনীতিক হিসেবে যদি তিনি তার কাছে অস্ত্র রাখতে যান, সেটিও কিন্তু বলতে হয় যে বাংলাদেশের প্রচুর অনেক রাজনীতিবিদ রয়েছেন, কিন্তু সবার কি অস্ত্র রয়েছে? আর তিনি যদি এমন কোনো পদে না থাকেন, সাধারণ মানুষের কাতারে চলে আসেন, তখন তার নিরাপত্তার বিষয়টি তিনি কিভাবে দেখবেন? এখন গণ অভ্যুত্থানের পর তার নিরাপত্তার জন্য তিনি যখন এই অস্ত্রটি নিলেন, এই অস্ত্রটি কি তিনি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন? যদি করতে নাই পারেন, পরবর্তীতে তার এই নিরাপত্তার শঙ্কার বিষয়টিকে তিনি কিভাবে ম্যানেজ করবেন, এ নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। অন্যদিকে যে কথাটি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে গত বছরের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের সাক্ষী আমরা হলাম, সেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে কিন্তু ছিলেন সাধারণ জনগণ। এই ছাত্র জনতার বা যারা নেতৃত্বের সামনে ছিলেন, তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু সাধারণ জনগণই দেখেছে। কিন্তু এখন কেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা এত বেশি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, যে কারণে তারা এখন অনিরাপদ বোধ করছে নিজেদেরকে, এবং তাদের শত্রুপক্ষ কি আগের চেয়ে বেশি শক্তিশালী বলে তিনি মনে করছেন? তার এই ব্যাখ্যাটি অবশ্যই প্রয়োজন রয়েছে। নিঃসন্দেহে তিনি এ নিয়েও কথা বলবেন। এখন তিনি তার যে নিরাপত্তার ঝুঁকি মনে করছেন, এটি কিন্তু আসলে জনবিচ্ছিন্নতার জন্যই হচ্ছে, যেটি এই উপদেষ্টা হওয়ার মধ্য দিয়ে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সাধারণ মানুষের সঙ্গে আগে তাদের যে সম্পর্কটি ছিল, সেটির সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটির জন্যই। এ কারণে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এমনকি সেই অভ্যুত্থানের যারা বলা যায় যে শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু বলছেন বারবার যে এই গত বছরের সেই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, সেই ছাত্র জনতার উচিত তাদের অতীতকে মনে রেখে বর্তমানের সঙ্গে তাদের যে জীবনযাত্রা, সেটিকে খাপ খাওয়ানো। তারা যদি রাতারাতি তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলেন, কিংবা নিজেদেরকে সেই গতানুগতিক রাজনৈতিক ধারার যে রাজনীতিকরা আছেন তাদের মতো কিছু উপস্থাপন করার চেষ্টা করেন, বা তাদেরকে নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যান, তখন কিন্তু তাদের ভবিষ্যৎ রাজনীতি বলেন কিংবা ব্যক্তি জীবন বলেন, অনেকটাই হুমকির মুখে পড়বে। দর্শক, এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।